ঠিক দুপুরবেলা শেরমন্ডি পাহাড়ের কাছাকাছি আসতে হুড়মুড় করে বৃষ্টিটা নেমে গেল। সেই ভোরে আকাশ যখন ঝাপসা, রোদ ওঠেনি, বাঁশের লাঠির ডগায় রং বেরঙের তালি মারা ঝুলিটা বেঁধে ঝুলি শুদ্ধ লাঠিটা কাঁধে ফেলে বেরিয়ে পড়েছিল ভরসালাল। সে আসছে রাজপুত ঠাকুর রঘুনাথ সিং এর তালুক হেকমপুর থেকে। আপাতত যাবে শেরমন্ডি পাহাড়ের ওপারে টাউন ওয়াকিলগঞ্জে। ভোরে ভরসালাল যখন হেমকপুর থেকে বেরোয় তখন আকাশের চেহারাটা দেখে টের পাওয়া যায়নি দুপুরের মধ্যেই চারিদিকে ভেঙে চুরে এভাবে বৃষ্টি নেমে যাবে। খুব নিরীহ চেহারার দু চার টুকরো ভবঘুরে মেঘ মাথার ওপর বাতাসের ধাক্কায় ধাক্কায় এদিক সেদিক ভেসে বেড়াচ্ছিল। তারপর বেলা একটু বাড়লে চাঁদির থালার মতন সূর্যটা আকাশের গড়ানে গা বেয়ে উঠে এসেছিল। গলায় রূপোর মতন ঝকঝকে রোদে মাঠ ঘাট বন জঙ্গল ভেসে যাচ্ছিল তখন। কিন্তু এই রোদ আর কতক্ষণ? বেলা আর একটু চড়বার সঙ্গে সঙ্গে এক ফোঁতে বাতি নিভে যাবার মতো আচমকা চারিদিকে অন্ধকার নেমে এসেছিল। মকাইয়ের ক্ষেত, জবের ক্ষেত, আখের ক্ষেত, নানান রকম ঝোপঝাড় আর ছন্ন ছাড়া চেহারা দু একটা গ্রাম পেরিয়ে আস্তে আস্তে ভরসালালের অজান্তে কখন যে ভারী ভারী চ্যাংড়া চ্যাংড়া জলবাহী মেঘ আকাশ ছেয়ে গিয়েছিল টের পাওয়া যায়নি। ভরসালাল চমকে উঠেছিল মেঘের ডাকে। সেই সঙ্গে তার চোখে পড়েছিল আকাশটা আড়াআড়ি চিরে বিদ্যুৎ ছুটে যাচ্ছে। মাথার উপর মেঘ আর বিদ্যুৎ চমক নিয়ে জোরে জোরে পা চালিয়ে দিয়েছিল ভরসালাল। আজ যেমন করেই হোক তাকে শেরমন্ডি পাহাড়ের ওপরে ওয়াকিলগঞ্জে পৌঁছতেই হবে। হাঁটতে হাঁটতে ঘাড় ফিরিয়ে বারবার পেছন দিকটা দেখে নিচ্ছিল ভরসালাল। হঠাৎ এ সময় অনেক অনেক দূরের আকাশ যেখানে পিঠ বাঁকিয়ে দিগন্তে নেমেছে সেখানটায় বৃষ্টি নেমে গিয়েছিল। জল নামতে দেখেই দৌড়তে শুরু করেছিল ভরসালাল, কিন্তু বৃষ্টিটা নাছোড়বান্ধা হয়ে তার পিছু নিয়েছে। শেষ পর্যন্ত শেরমন্ডি পাহাড়ের তলায় এসে তাকে ধরেই ফেলেছে। বেশ কোমর বেঁধেই নেমেছে বৃষ্টিটা, তার সাথে হাত মিলিয়েছে উল্টো পাল্টা ঝোড়ো হাওয়া। এই ঝড় বৃষ্টির ঘাড়ে নিয়ে সামনে খাড়া পাহাড়ে যাওয়া সম্ভব না। ভরসালাল এদিক সেদিক তাকাতে লাগলো। এই মুহূর্তে মাথা বাঁচাবার জন্য কোথাও একটু দাঁড়ানো দরকার। হঠাৎ সে দেখতে পেল খানিকটা দূরে একটা ঝাঁকড়া মাথা পিপুল গাছের তলায় 10-12টা দেহাতি লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটা মেয়েও রয়েছে। বোঝা যাচ্ছে বৃষ্টির জন্যই ওরা ওখানে গিয়েছিল। গাছতলায় মাথা গুঁজে জলের ছাঁট থেকে নিজেদের যতটা বাঁচানো যায় ভরসালাল দৌড়ে সেখানে চলে গেল। ভরসালালের বয়স 50-52। শরীরের কাঠামো দারুণ মজবুত, চওড়া কাঁধ ছড়ানো কাঁধ তার, এবড়ো খেবড়ো পাথরের মতো প্রকাণ্ড বুক, হাত দুটো জানো ছাড়িয়ে কয়েক আঙ্গুল নেমে গেছে, গায়ের চামড়া পোড়া ঝামার মতো। 7 জন্মে সেখানে তেল পড়ে না, ফলে 12 মাস খসখসে কর্কশ গা থেকে খই উঠতে থাকে। চৌখো মুখে খামচা খামচা দাড়ি তার, থাবড়া থুতনি। চেহারা যেমনই হোক চোখ দুটো কিন্তু আশ্চর্য মায়াবী, তেমনি সরল নিষ্পাপ। ভরসালালের পরনে হাঁটু পর্যন্ত খাঁটো টেনি আর ফতুয়ার মতো লাল কামিজ। একটু লক্ষ্য করলে দেখা যাবে তার ঘাড়ের অনেকখানি মাংস শুকিয়ে ডেলা পাকিয়ে প্রায় ঝুলে আছে। বাঘের থাবা খেয়ে ঘাড়টার এরকমই অবস্থা এখন। ভরসালাল একজন বিটার। এই অঞ্চলে যাকে জঙ্গল হাঁকোয়া বলে সে তাই। তার কাজ হলো বনে জঙ্গলে টিন পিটিয়ে আর চেঁচিয়ে তাড়া করে বাঘ ভালুক কিংবা অন্য জন্তু জানোয়ারকে শিকারীদের বন্দুকের মুখে নিয়ে যাওয়া। বছর 3 আগে রক্সৌলে এক শিকারীর জন্য টিন পেটাতে গিয়ে বাঘের থাবায় ঘাড়ের মাংস ওইভাবে ঝুলে গেছে। বিটারের যেসব জায়গায় মিউনিসিপ্যালিটিগুলো মাঝে মাঝে রাস্তায় বেওয়ারিশ খ্যাপা কুকুর মেরে ফেলে, এই কুকুর ধরা আর মারার কাজটিও করে থাকে সে। বিটারের কাজ কিংবা কুকুর মারার দায়িত্ব কেউ তাকে ডেকে দেয় না। ভরসালাল নিজে থেকেই খোঁজ খবর নিয়ে শিকারীদের বাড়ি বাড়ি কিংবা মিউনিসিপ্যালিটিগুলোর দরজায় দরজায় হানা দেয়। এটাই তার জীবিকা।
খুবই নিষ্ঠুর হয়তো, কিন্তু সির্ফ পেটের জন্য এসব করতে হয় তাকে। এদিকে বৃষ্টির জোর আরো বেড়েছে। আকাশের যা অবস্থা, তাতে জল কখন ধরবে তার ঠিক ঠিকানা নেই। ঝাঁকড়া পিপুল গাছের তলায় দেহাতি মানুষগুলোর সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েও কি রেহাই আছে? ডালপালা আর পাতার ফাঁক দিয়ে ঝরঝর করে জল পড়ে গা মাথা ভিজিয়ে নিচ্ছে। তবে খোলা জায়গায় দাঁড়ালে চোখের পলকে চান হয়ে যাবে, সেই তুলনায় এখানে ভেজাটা কম হচ্ছে, এই আর কি। অন্য মানুষের মতন তাকিয়ে বৃষ্টির ভাবগতিক দেখছিল ভরসালাল। হঠাৎ পাশের লোকটা বলে উঠল, বহুত ভারী বারিশ। ভরসালাল ঘাড় ফেরালো। লোকটা মধ্যবয়সী, মাথায় পাগড়ি, ভাঙাচোরা চেহারা। সে বলল, লোকটা আবার বলল, মালুম হচ্ছে বারিশ জলদি রুখবে না। তার ভাষা হিন্দি এবং বাংলায় মেশানো। খুব সম্ভব বিহার বাংলার সীমান্তে কোনো অঞ্চলে তার বাড়ি। ভরসালাল বলল, হ্যাঁ। মধ্যবয়সী লোকটা তার সঙ্গীদের দেখিয়ে বলল, তুফারে হাম লোগোं का ट्यून वकीलगंजे যাবার বাদ ছিল, লেকিন কি করে যায়? বোঝা যাচ্ছে এরাও শেরমন্ডি পাহাড় পেরিয়েই ওপারে যাবে। ভরসালাল কৌতূহলহীন চোখে লোকটার সঙ্গীগুলোর দিকে একবার দেখে নিল। তারা অবশ্যই লোকটার মতো মাঝবয়সী না, দামড়া মোষের মতন এক একটা তাগড়া জোয়ান। তাদের দেখতে দেখতে এই মেয়েটার দিকে নজর গেল ভরসালালের। দলটার মধ্যে সে একা, একমাত্র মেয়ে। জীবন বা মানুষ সম্বন্ধে অভিজ্ঞতা খুবই কম ভরসালালের। জোয়ান বয়স থেকে শুরু করে বনের হিংস্র জন্তু, জানোয়ার আর খ্যাপা কুকুরদের পেছনে পেছনে ছুটে ছুটেই এতগুলো বছর কেটে গেছে তার। তবু সে বুঝতে পারল মেয়েটি গর্ভিণী। 2-4 দিনের মধ্যে তার বাচ্চা টাচ্চা হবে বোধহয়। পাশের লোকটা প্রচন্ড বকবক করতে পারে। এবার সে যা বলল তার সংক্ষেপ এইরকম যে, বৃষ্টিতে ভিজে পাহাড়ি রাস্তার হাল খুবই বুড়া হয়ে গেছে, এখন সেখান থেকে যাওয়া বোকামি। পাহাড় পিছলে পড়ে গেলে আর দেখতে হবে না, নির্ঘাত খতম হয়ে যেতে হবে। মেয়েটির দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে ভরসালাল বলল, হ্যাঁ। লোকটা আবার বলল, লেকিন দুফারের ভেতরে ওয়াকিলগঞ্জে হাজির হতে না পারলে কামটা ছুটে যেতে পারে। তাকে খুবই চিন্তিত দেখালো। কিসের কাম? ওয়াকিলগঞ্জের নদীর কিনারে বাঁধ বানানো হবে। আমরা মাটি কাটার কামে যাচ্ছি, দেরি হয়ে গেলে গভর্নমেন্ট অফিসার যদি ভাগিয়ে দেয়। রামজি কৃপা করলে আর ভাগাবে না। বলতে বলতে মেয়েটির দিকে তাকালো ভরসালাল। পৃথিবীর কোনো কিছুর সম্বন্ধেই বিশেষ কৌতূহল নেই তার। নিজের পেটের জন্য বনে জঙ্গলে বা লোকালয়ে সর্বক্ষণ তাকে এত ব্যস্ত থাকতে হয় যে অন্যদিকে চোখ তুলে তাকাবার সময় পর্যন্ত সে পায় না। যদিও বা পায়, খুবই আগ্রহ শূন্যভাবে ওই পৃথিবী আর পৃথিবীর মানুষকে দেখেই থাকে, তাও আচ্ছা ভাবে। কখনো কখনো তবু আবছাভাবে ভরসালাল ভাবতে বসে। ঠিক যেমন এখন ভরসালাল ভাবল, ওই মেয়েটির পেটে অন্তত 9-10 মাসের বাচ্চা রয়েছে। এই অবস্থায় সেও কি মাটি কাটতে চলেছে? জেনানাদের এই সময়টা কোনো ভারী কাজ করা ঠিক না। ভাবলো বটে, তবে কিছু বলল না। সেই লোকটা ঘাড়ে পাশ থেকে বলে উঠল, রামজি কি কৃপা করবে? ভরসালাল এবার আর উত্তর দিল না। অন্যমনস্কের মতন মুখ ফিরিয়ে মেঘের ভারে নেমে আসা ঝাপসা আকাশ দেখতে লাগলো। কিন্তু উত্তর না দিলে কি হবে? পাশের লোকটা ঘ্যান ঘ্যানে বৃষ্টির মতন সমানে বকে যাচ্ছে। বৃষ্টির তোড় কমে এলো, সেই সঙ্গে ঝড়ের দাপটও। তবে আকাশ ভারী হয়ে আছে, যে কোনো মুহূর্তে প্রবল বেগে আবার শুরু হয়ে যেতে পারে। সেই লোকটা কানের পাশ থেকে হঠাৎ চেঁচিয়ে উঠল, বারিশ ধরে এসেছে, এই মৌকায় পাহাড় পেরোতে হবে। বলেই সঙ্গীদের উদ্দেশ্যে জোরে হাঁকলো, এই ছোকরার দল, চল চল, জোরসে পা চালা। সবাইকে তাড়িয়ে দিয়ে সে পাহাড়ের দিকে চলল। দলটা আগে আগে চলেছে, তাদের পেছনে সেই মেয়েটা। ভরসালাল এই সুযোগটা আর ছাড়ল না। মেয়েটার পেছন পেছন সেও হাঁটতে লাগলো।
বৃষ্টির জোর নতুন করে বারবার আগে ও শেরমন্ডি পাহাড় পেরিয়ে যেতে চায়। দিন কয়েক আগে ঠাকুর রঘুনাথ সিং শিকারে যাবে, এই খবরটা পেয়ে হেকমপুর তালুকে ছুটে গিয়েছিল ভরসালাল। পুরো 4টে দিন রঘুনাথ সিং এর সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে টিন পিটিয়ে মোট 10টা টাকা আর 3 কিলো মাইলো মজুরি হিসাবে পেয়েছে। সেই টাকাটা তার কোমরে গোজা রয়েছে, আর মাইলোগুলো তার চিত্র বিচিত্র ঝুলিটায়। হেকমপুরে থাকতে থাকতে সে খবর পেয়েছিল পূর্ণিয়া টাউনে 2-4 দিনের মধ্যে খ্যাপা কুকুর মারা হবে। তাই রঘুনাথ সিং এর শিকার শেষ হতে না হতেই সে বেরিয়ে পড়েছে। শেরমন্ডি পাহাড় ডিঙিয়ে ওপারের টাউন ওয়াকিলগঞ্জে আজকে রাতটা কাটাবে ভরসালাল। তারপর কাল সকালে উঠে চলে যাবে সাগরিগলি ঘাটে, সেখানে নদী পেরিয়ে পূর্ণিয়া টাউনের দিকে হাঁটা শুরু করবে। যাই হোক, এই শেরমন্ডি পাহাড়টা ভয়ানক রকমের খাড়া, তার সারা গায়ে ঘন অরণ্য, শাল আর মহুয়ার গাছই এখানে বেশি করে চোখে পড়ে। অবশ্য আমলকি, দেবদারু, কেঁদ আর টেরা বেঁকা চেহারার অগুন্ত শিশম গাছও চারিদিকে ছড়িয়ে রয়েছে। এছাড়া আছে নানা ধরনের ঝোপঝাড়, সাবুই ঘাস এবং আগাছার জঙ্গল। জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা পায়ে চলার রাস্তা উঠে গেছে। সে রাস্তা এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক, কেননা যদিও এটা একটা পাহাড়, তবু হাজার বছরের ঝড় বৃষ্টি, পাথর ক্ষয়ে ক্ষয়ে এর গায়ের ওপর চামড়ার মতো মাটির একটা স্তর জমেছে। বৃষ্টিতে সেই মাটি গলা মাংসের মতন থকথক করছে। খুব সাবধানে পা ফেলে ফেলে ওরা পাহাড় বইছিল। বৃষ্টির জোর কমে এলেও অল্প অল্প পড়েই যাচ্ছে। হাওয়ার দাপটও আগের মতো নেই। দুধারে ঝোপঝাড় থেকে ঝিঝিদের একটানা চিৎকার উঠে আসছিল। গাছের মাথায় সরু মোটা নানা বিচিত্র সুরে পাখিরা একটানা ডেকে যাচ্ছে। কোথায় যেন সাপেদের পেট টেনে টেনে চলার শব্দ হচ্ছে। সেই মধ্যবয়সী লোকটা মাঝে মাঝে সঙ্গীদের উদ্দেশ্যে হেঁকে উঠছিল, জলদি পা চালা। ও রামজি, দুফার পার হয়ে গেল। চারিদিকে নানা রকম শব্দ, বা মধ্যবয়সী লোকটার হাঁকাহাঁকি শুনেও যেন শুনতে পাচ্ছিল না ভরসালাল। দূরমনস্কর মতোই খাহারা পাহাড় ভাঙছিল সে। নেহাত বৃষ্টিটা হঠাৎ এসে গেছে, নইলে তাড়াহুড়ো করে ওপারে যাবার খুব একটা তার দরকার নেই, কারণ আজকের দিনটা তার বিশ্রাম। টাউন ওয়াকিলগঞ্জে এবার পৌঁছতে পারলে ধীরে সুস্থে হাত পা ছড়িয়ে দিনের বাকি অংশটা সে কাটিয়ে দেবে। তারপর কাল থেকে আবার নতুন কাজের ধান্দা শুরু করতে হবে। কিন্তু কালকের কথা কাল। খানিকক্ষণ পাহাড় বাবার পর হঠাৎ কাতর গোঙানির মতো একটা আওয়াজ কানে ভেসে উঠল। সামনের দিকে তাকাতে সে দেখতে পেল সেই গর্ভিণী মেয়েটা পাহাড়ে ওঠার ক্লান্তিতে ভয়ানক হাঁপাচ্ছে। তার মুখটা খুলে অনেকখানি হা হয়ে গেছে, তার ফাঁক দিয়ে থেকে থেকে গোঙানিটা বেরিয়ে আসছিল। হাঁপানির দাপটে মেয়েটার বুক তোলপাড় হয়ে যাচ্ছিল। চোখের তারা দুটো মরা মাছের মতন, মনে হচ্ছিল সেই দুটো ঠিকরে বেরিয়ে আসবে। প্রায় টলছিল মেয়েটা। তার মধ্যেই হাতখানেক গভীর কাঁদার ভেতর এলোপাথারি পা ফেলতে চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। সে হয়তো ঘাড় মুখ গুঁজে হুড়মুড় করে পড়েই যেত। তার আগেই পেছন থেকে হাত বাড়িয়ে ধরে ফেলল ভরসালাল। বলল, তোমার তবিয়ত আচ্ছা নেই? হ্যাঁ? খুব নির্জীব গলায় মেয়েটি বলল, নেহি। ভরসালাল কি একটা বলতে যাচ্ছিল, হঠাৎ চোখে পড়লো সেই মাঝবয়সী লোকটা দামড়া মোষের মতন জোয়ান ছোড়াগুলোকে নিয়ে ঝোপঝাড় ঠেলে অনেক দূর এগিয়ে গেছে। সেবার অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লো, আরে তোমার সাথওয়ালারা তো বহুত দূর চলে গেল যে। মেয়েটি বলল, আমি ওদের সাথ আসিনি তো। ভয়ানক চমকে ওঠে ভরসালাল, মতলব? আমি অকেলেই এসেছি। হো রামজি, শরীরের এই হাল নিয়ে তুমি অকেলেই বেরিয়ে পড়েছ? কি করব? কেন, তোমার মরদ কোথায়? মেয়েটা ভরসালালের প্রকাণ্ড চওড়া বুকের ওপর শরীরের ভার রেখে খানিকটা সামলে নিয়েছিল। এবার সোজা হয়ে দাঁড়িয়ে সে বলল, সে আসতে পারল না। কেন? মহাজনে খেতিবাড়িতে সে বেগার দিতে গেছে। বেগার? হ্যাঁ,
নেটা বাচ্চা বলে, তার সংক্ষেপ এরকম: 4 সাল আগে তাদের দেহাতের মহাজন বিসুন আহিরের থেকে কিছু টাকা ধার নিয়েছিল তার মরদ। টাকাটা আর শোধ করা যায়নি। গাড়িখানির টাকা লোকটার, তার সিন্ধুক সোনা চাঁদি আর জহরতের পাহাড়, আর জমি জমা ক্ষেত বাড়ির তো লেখাজোখা নেই। তাদের দেহাতে যেখানে যে জমিতে পা দেওয়া যাক না, সেটাই বিশু নাহিরের। এত জমি, এত টাকা পয়সা থাকলে কি হবে? লোকটা আস্ত কসাই। এই মেয়েটার মরদের সামান্য কটা টাকা উসুল করার জন্য বিশুন তাকে বছরের পর বছর বেগার খাটিয়ে চলেছে। বছরে 2 মাস মেয়েটাকে মরদের বিশু নাহিরে ক্ষেত বাড়িতে বেগার দিতে হয়। সুদে আসলে বিশুনের টাকাটা ফুলে পেপে এমনি হয়ে দাঁড়িয়েছে, যাতে 10 বছর বেগার দিলেও নাকি ওটা শোধ করা হবে না। এইরম যখন অবস্থা, তখন মেয়েটির মরদ তার সাথে কি করে আসে বলুন? সব শুনে ভরসালার একবার জিজ্ঞেস করলো, তোমার ঘরে মরদ ছাড়া আর কই নেহি? নাহি। ও রাম যে, বলে একটু চুপ করলো ভরসালাল। পরেক্ষণে আবার শুরু করলো, এবার তুমি চলতে পারবে? পারবো। বহুত হোশিয়ার সে পা ফেলে চলো কিন্তু। খুব সাবধানে চটচটে আঠালো কাদার ভেতর পা টেনে টেনে দুজনে এগুতে থাকে। সেই মধ্যবয়সী লোকটা তার সাঙ্গপাঙ্গ নিয়ে শাল এবং সিসম গাছটাকে ভেতর উধাও হয়ে গেছে। এখন আর তাদের দেখা যাচ্ছে না। ইচ্ছে করলে লম্বা লম্বা পা ফেলে ভরসালাল পাহাড়ের খাড়ায় পেয়ে অনেক উঁচুতে উঠে যেতে পারে, কিন্তু মেয়েটাকে তো এই অবস্থায় ফেলে রাখা তার পক্ষে সম্ভব নয়। তাই এগিয়ে যাওয়াও সম্ভব হচ্ছিল না। জঙ্গলে জন্তু জানোয়ার, খ্যাপা কুকুর আর নিজের পেট ছাড়া পৃথিবীর কোনো ব্যাপারেই ভরসালালের আগ্রহ নেই। তবু মেয়েটার পাশাপাশি হাঁটতে হাঁটতে তার অল্প স্বল্প কৌতুক হতে লাগলো। সে বলল, তোমার গাঁও কোথায়? মেয়েটি বলল, 5 মিল পশ্চিমে, ঝুমরি তেলাইয়া। গাঁও থেকে এখানে আসছো? হ্যাঁ। পাহাড়ের ওপরে কোথায় যাবে? টেউন ফকিলগঞ্জে। কোনো রিস্তার বাড়ি? নাহি। তব? একটু চুপ করে মেয়েটা বলল, আমি হাসপাতালে যাচ্ছি। হাসপাতাল কেন? বলেই ভরসালালে মনে পড়ল মেয়েটি গর্ভিণী, নিশ্চয়ই বাচ্চা কাচ্চা হবার ব্যাপার হাসপাতালে চলছে। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, সমাজ গিয়া, রামজি কা কৃপা। মেয়েটি মুখ নিচু করে হাঁটতে লাগলো। কিছুক্ষণ দুজনেই চুপ। এই শেরমুন্ডি পাহাড়ের গায়ে নির্দিষ্ট কোনো রাস্তা নেই। ঝোপঝাড়, জঙ্গল এবং জঙ্গলের মধ্যে দিয়ে ফাঁকা জায়গা দেখে চড়াই বেয়ে ওপরে উঠতে হচ্ছে। এমন সময় মেয়েটি জড়ানো গলায় রেখে ওঠে, এই আদমি। ভরসালাল ঘাড় ফিরিয়ে তাকায়। কিছু বলবে? হ্যাঁ, একো বাত। বলো। তখনও কিছু বলল না মেয়েটা। খানিকক্ষণ বাদে প্রায় মরিয়া হয়ে সে শুরু করলো, আমি अकेली औरत, তবিয়তের হালও খুব খারাপ। জঙ্গলের ভেতর দিয়ে পাহাড় বাইতে ডর লাগছে। তুমি আমাকে अकेली রেখে ফেলে চলে যেও না। ভরসালাল ভালো করে মেয়েটিকে লক্ষ্য করল। তার দুর্বল রক্তহীন শরীর, গর্তে বসে যাওয়া চোখের কালো গাঢ় কালি, পেরেকের মাথার মতন ঠেলে ওঠা কণ্ঠার হাড়, মাংস ঝরে যাওয়া লম্বাটে রোগা মুখ, শিরা বার করা শিকড়ে শিকড়ে হাত, 9-10 মাসের বাচ্চাওয়ালা স্ফীত পেট, বোতামহীন জামার ভেতর থেকে বেরিয়ে আসা টসটসে স্তন, স্তনের বোটার চারপাশে হুসুক কালির ছোপ ইত্যাদি দেখতে দেখতে কেমন যেন মমতা বোধ করতে লাগলো। বলল, আরে না না, তোমাকে একলা ফেলে আমি যাচ্ছি না। টেউন ভেকিলগঞ্জে আমিও যাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে তুমি সেই পর্যন্ত যেতে পারবে। মেয়েটির চোখ মুখ দেখে মনে হলো একটা শক্ত সমর্থ সবল পুরুষের ভরসা পেয়ে সে অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছে। পাক ঠেলে ঠেলে চলেছে দুজনেই। আরো খানিকক্ষণ যাওয়ার পর হঠাৎ ভরসালাল লক্ষ্য করলো মেয়েটির পা ঠিক মতো পড়ছে না। সে
টলতে শুরু করেছে, জোরে জোরে শ্বাস পড়ছে তার। এবারও তাকে ধরে ফেললো ভরসালাল। জিজ্ঞেস করলো, কি হলো? মাথা ঘুরছে, হাঁটতে তাকলিফ হচ্ছে। থোড়ে সে জিরিয়ে না। ওখানেই একটা পাথর দেখে সে বসে পড়ল। মেয়েটি কিছুক্ষণ জিরিয়ে উঠতে উঠতে বলে, চলো। কিন্তু পা ফেলতে গিয়ে আবার টলতে শুরু করে। ভরসালাল চিন্তিতভাবে বলে, মালুম হচ্ছে তুমি হেঁটে যেতে পারবে না। পা ফেলতে গেলে টলছ, মাথায় চক্কর লাগছে। এক কাম করা যাক। মেয়েটি নির্জীব গলায় জিজ্ঞেস করলো, কি? তোমাকে আমি ধরে নিয়ে যাই? তোমার যা হাল, আকেলি চলতে গিয়ে পড়ে গিয়ে বিপদ হতে পারে। মেয়েটি আস্তে আস্তে মাথা হেলায়, অর্থাৎ ভরসালাল ধরে নিয়ে গেলে তার আপত্তি নেই, তাহলে সে বেঁচেই যায়। ভরসালাল মেয়েটিকে ধরে ফেলল। এক হাতে তার কাঁধ বেড় দিয়ে আস্তে আস্তে ধরে উপরে উঠতে লাগলো। খানিকক্ষণ যাওয়ার পর সে টের পেল মেয়েটার হাঁটার শক্তি ক্রমশ ফুরিয়ে আসছে। আর যত ফুরিয়ে আসছে ততই তার শরীরের সব ভারগুলো ভরসালালের হাতের ওপর এসে পড়ছে। কাদা ভর্তি পিছল পথে বাচ্চা সমেত এক গর্ভিণী মায়ের গোটা দেহের ওজন একটা হাতের ওপর নিয়ে এগোনো সম্ভব না। ভরসালাল মেয়েটিকে প্রায় সাপটে বুকের হয়তো নিয়ে এলো। সেই অবস্থাতেই তাকে নিজের সঙ্গে লেপটে নিয়ে পাহাড় ভাঙতে লাগলো আর সমানে বিড়বিড় করতে লাগলো, ও রামজি তোর কৃপা, ও রামজি তোর কৃপা, ও রামজি তোর কৃপা। এতক্ষণ বৃষ্টির জোর ছিল না, তবে মিহি চিনির দানার মতো সেটা ঝরেই যাচ্ছিল। হঠাৎ আবার তোড়ে নেমে এলো বৃষ্টিটা। হাওয়া পড়ে গিয়েছিল, সেটাও বৃষ্টির মতোই আচমকা উন্মাদ হয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে সাঁই সাঁই করে ঘোড়া ছোটাতে শুরু করলো। এদিকে মেয়েটিরা দাঁড়িয়ে থাকার শক্তি শেষ হয়ে গেছে, আর কিছু নেই বলতে গেলে। তার কোমরের তলা দিকটা শরীর থেকে আলগা হয়ে যেন ঝুলে পড়েছে। ভরসালাল দিশাহারা হয়ে পড়ল। গর্ভিণী মেয়েটাকে সে কথা দিয়েছে শেরমন্ডি পাহাড় পার করে দেবে, কিন্তু এখন এই অবস্থায় কিভাবে যে তার এবং তার পেটের বাচ্চাটাকে রক্ষা করবে সে ভেবে পাচ্ছে না। কয়েকটা মুহূর্ত, তারপরে মনে মনে ভরসালাল সব স্থির করে ফেলল। মেয়েটির শরীরের যা হাল, তাতে তাকে আর হাঁটিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাছাড়া সেই পিপুল গাছটার মতন ঝাঁকড়া মাথা, এমন কোনো গাছ নেই যার তলায় গিয়ে কিছুক্ষণ মাথা গোঁজা যেতে পারে। আর বৃষ্টিটা এবার যেভাবে শুরু হয়েছে, তাতে আদৌ থামবে কিনা, বা থামলে কখন থামবে তার কোনো ঠিকানা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনিশ্চিতভাবে ভেজার চাইতে এগোবার চেষ্টা করাই ভালো। ভরসালাল করলো কি, যেখানে কাদা কম এমন একটা জায়গা দেখে মেয়েটিকে শুইয়ে দিলে। তারপর বাঁ কাঁধে লাঠির ডগায় বাঁধা সেই চিত্র বিচিত্র ঝুড়িটা নামিয়ে তার ভেতর থেকে দুটো ধুতি বার করে দ্রুত একটা বড় ঝোলা বানিয়ে ফেললে। মেয়েটাকে সেই ঝোলার ভেতর বসিয়ে তার পাশে মাইলোগুলো রেখে নিজের পিঠে ঝুলিয়ে নিল। তারপর কাঁদার ভেতর বুড়ো আঙুল গেঁথে গেঁথে খুব সাবধানে পাহাড়ের গা বাইতে লাগলো। দায়িত্ববান যখন নিয়েছ দায়িত্ব, তখন মেয়েটাকে নিরাপদে পাহাড় পার করে দিতেই হবে। আকাশ থেকে লক্ষ কোটি বৃষ্টির রেখা বল্লমের ফলার মতন ছুটে আসছিল। ঝড়ের চারপাশে অর্জুন, শাল, আমলকি আর সিসাম গাছগুলো একের বারে মাটিতে নুয়ে পড়েছে, পরেক্ষণে শটান হয়ে খাড়া হয়ে যায়। ঝোপ ঝাড় উল্টো পাল্টা খ্যাপা বাতাসে ছিঁড়ে খুঁড়ে লন্ডভন্ড হয়ে যাচ্ছিল। দেখতে দেখতে আকাশের গায়ে বড় ফাটল ধরিয়ে দিল। বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টির সর্বনাশা চেহারা দেখতে দেখতে ভরসালাল সমানে পড়ে যেতে লাগলো, ও রামজি তেরা কৃপা, ও রামজি তেরা কৃপা, ও রামজি তেরা কৃপা বলতে বলতে থকথকে আঠালো কাদায় পায়ের আঙুলগুলোকে গোঁজালের মতন গেঁথে উপরে উঠতে লাগলো। পিঠে একটা ভরা গর্ভিণী মেয়ে, বাচ্চা এবং মায়ের দেহ শুদ্ধ সব ভার ছাপানো। যদিও ভরসালাল হাট্টা কোট্টা দুর্দান্ত শক্তিশালী মরদ,
শিরদাঁড়া যেন ভেঙে ঘুরিয়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। তুমুল বৃষ্টি অনবরত চোখে মুখে এমন ঝাপটা দিচ্ছে যাতে সামনে কিছুই দেখতে পাচ্ছিল না ভরসালাল। তাছাড়া দারুণ ঝোড়ো হাওয়া তাকে ঠেলে দিয়ে 10 হাত এদিকে নিয়ে যাচ্ছে তো যাচ্ছে, পর মুহূর্তেই ধাক্কা মারতে মারতে আবার 15 হাত অন্যদিকে সরিয়ে নিচ্ছে। জলে আর হাওয়ায় তার চোখ অন্ধ হয়ে যাচ্ছিল। তারই মধ্যে প্রচণ্ড দুর্যোগের বিরুদ্ধে শরীরটাকে ঢালের মতো খাড়া রেখে ভরসালাল নিশানা ঠিক করে এগিয়ে যেতে লাগলো, আর কাতর সরে একটানা বলে যেতে রাখলো, "ও রামজি তেরা কৃপা, ও রামজি তেরা কৃপা, ও রামজি তেরা কৃপা।" কতক্ষণ পর খেয়াল নেই, শেরমন্ডি পাহাড়ের মাথা ডিঙিয়ে যখন সে ওপরে গিয়ে নামলো তখন বৃষ্টির দাপট থেমে এসেছে। ঝড়টাও আর নেই। আকাশের গায়ে মেঘ ক্রমশ পাতলা হতে হতে যাচ্ছে। পিঠ থেকে মেয়েটাকে নামিয়ে ভরসালাল 2 হাঁটুতে মুখ গুজে অনেকক্ষণ হাঁপালো। তারপর শরীরের সব শক্তি যখন প্রায় ফুরিয়ে এসেছে, ভরসালালে মনে হচ্ছিল শরীরের একটা হাড়ও আর আস্ত নেই, সব ভেঙে চলে গেছে, শিরাগুলো ছিঁড়ে গেছে। ঘাড়ের তলা থেকে অসহ্য একটা যন্ত্রণা শিরদাঁড়া বেয়ে কোমরে, কোমর থেকে পা পর্যন্ত চমক দিয়ে ছুটে যাচ্ছিল। অনেকক্ষণ বাদে খানিকটা ধাতস্থ হওয়ার পর হঠাৎ সেই মেয়েটার কথা মনে পড়ে গেল। ধর্মর করে চোখ তুলতে দেখতে পেল তার সারা গা, শাড়ি, জামা সব ভিজে সপসপে হয়ে আছে। শরীরের চামড়া আর আঙুলের ডগাগুলি সেজিয়ে সাদা হয়ে গেছে। দেখতে দেখতে যেই তার মুখের দিকে চোখ পড়ল অমনি চমকে উঠল ভরসালাল। মেয়েটির মুখে অসহ্য যন্ত্রণায় কুঁচকে যাচ্ছে, ঠোঁট দুটো নীল বর্ণ, দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা চাপতে সে চেষ্টা করছে। ভরসালাল ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি মেয়েটার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, "কি হলো?" নিজের পেটের কাছটা আঙুল দিয়ে দেখিয়ে গোঙালির মতন শব্দ করলো মেয়েটা, "এখানে বহুত দর্দ, জলদি আমাকে হাসপাতালে নিয়ে চলো।" পাহাড়ের তলা থেকে টাউন ওয়াকিলগঞ্জে ঝাড়া 5টি মাইল তফাৎ। সেখান থেকে পৌঁছতে না পারলে হাসপাতালে যাওয়া যাবে না। ভরসালাল শুধুলো, "তুমি কি হেঁটে যেতে পারবে?" "নাহি, পেট কোমর ছিঁড়ে পড়ে যাচ্ছে।" ভরসালাল সেটাই আন্দাজ করেছিল। এই অবস্থায় উঠে দাঁড়িয়ে একটা পা ফেলাও মেয়েটির পক্ষে সম্ভব না। এদিকে ভরসালালের শরীরে এমন কোনো শক্তি আর অবশিষ্ট নেই যাতে তাকে পিঠে ঝুলিয়ে আরো 5 মাইল যেতে পারে। মেয়েটাকে পাহাড় পার করাতেই তার জিভ বেরিয়ে গেছে। অবশ্যই শেরমন্ডি পাহাড়ের তলায় ছোটখাটো একটা বাজার আছে, নামেই বাজার। একটা চাল ডাল নিমক মরিচের দোকান, একটা পান বিড়ি খৈনি পাতার, আর তৃতীয় দোকানটা হলো চায়ের। বাস এই হলো বাজারের নমুনা। তার গা ঘেঁষে একটা আঁকামাকা কাঁচা রাস্তা, জনারের ক্ষেত, গেঁহুর ক্ষেত, জবের ক্ষেত আর এলোমেলোভাবে ছড়ানো নানা দেহাতের মধ্যে দিয়ে টাউন ওয়াকিলগঞ্জের দিকে চলে গেছে। ওই বাজারটার কাছে গেলে শহরে যাবার বয়েল গাড়ি পাওয়া যায়। তখনই তার খেয়াল হলো, গাড়ি ভাড়া করলে কম করে 5টি টাকা লাগবে। ঠাকুর রঘুনাথ সিংয়ের দেওয়া 10টি টাকা তার ট্যাঁকে গোজা আছে, এটা শেষ সম্বল। ওই টাকা থেকে খরচা করা সম্ভব হবে কিনা ভাবতে লাগলো ভরসালাল। আর ঠিক তখনই তার কানে অস্পষ্ট গোঙানির মতন আওয়াজটা এসে ধাক্কা দিল। ঘাড় ফেরাতে সে দেখল পেটের মাংস এক হাতে খামচে ধরে তার থেকে কাঁতর শব্দ করে উঠছে মেয়েটা। আর কিছু ভাবার সময় পেল না ভরসালাল। কেউ যেন আচমকা টান মেরে তাকে দাঁড় করিয়ে দিলে। এক দৌড়ে বাজারের কাছ থেকে একটা বয়েল গাড়ি এলো। তারপর পাঁচা কোলা করে মেয়েটিকে ছইয়ের তলায় শুয়ে দিল। গাড়িওয়ালাকে বলল, "জলদি টেউন চলো ভাইয়া, বহুত জলদি।" গাড়িওয়ালা হুস বলে একটা শব্দ করে গরুর ল্যাজ মুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে গরু দুটো কাঁচা রাস্তা দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো। এদিকে আকাশটা দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে। মেঘের গায়ে অল্প অল্প ফাটল ধরিয়ে মরা মরা নির্জীব রোদ বেরিয়ে আসতে চাইছিল। রোদের চেহারা দেখে মনে হচ্ছিল বেলা ফুরিয়ে এসেছে, একটু পরেই সন্ধে নামবে। গাড়িতে উঠবার পর থেকে ভরসালাল কোনো দিকে তাকায়নি।
মেয়েটিকেই শুধু লক্ষ্য করছিল। মেয়েটি কাঁধ হয়ে বুকের কাছে হাত পা গুটিয়ে অনবরত ঘুমিয়ে যাচ্ছিল, আর চোয়াল শক্ত করে শ্বাস আটকে যন্ত্রণা চাপবার চেষ্টা করছিল। ভরসালাল ঝুঁকে খুব নরম গলায় শুধলো, এ চেনা না, চেনা না? খুব কষ্ট হচ্ছে? মেয়েটি শক্ত করে দাঁতে দাঁত চেপে মাথা নাড়ল, শুধু কিচ্ছু বলল না। ভরসালাল যে কি করবে, কি করলে মেয়েটাকে কষ্ট একটু কমতে পারে ভেবে পেল না। শুধু শ্বাস রুদ্ধের মতন পিড় করতে লাগলো, ও রামজি তেরা কৃপা, ও পবন সুত তেরা কৃপা, ও রামজি তেরা কৃপা, ও পবন সুত তেরা কৃপা। মেয়েটি এবার বলল, আমার বহুত ডর লাগছে। পরম মমতায় তার একটা হাত ধরে ভরসালাল বলল, ডর কিসের? মেয়েটির যন্ত্রণা যেন 5 গুণ বেড়ে গেল হঠাৎ। শরীরটা ধনুকের মতন বেঁকে যেতে লাগলো তার। কপাল, গলা, কণ্ঠ সব ঘামে ভিজে যাচ্ছে। গায়ের লোমগুলো হঠাৎ শীত লাগার মতন খাড়া হয়ে উঠছে। চোখের তারা আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছে। ভরসালাল অস্থির হয়ে উঠল। এই মেয়েটা 15 মাইল রাস্তা পেরিয়ে মাঝখানে বিশাল পাহাড় ডিঙিয়ে মানুষের জন্ম দিতে চলেছে। মানুষ সম্বন্ধে প্রায় অনভিজ্ঞ ভরসালাল জানে না কিভাবে তার শুশ্রূষা করবে। ভীতভাবে সে বলল, এ চেনা না, তো তোমাদের এ সময় কি কি করতে হয়? কোমরের কাছটা ধরে মেয়েটি অন্তত দুর্বল স্বরে বলল, এখানে একটু সেক দিয়ে দাও। এই বয়েল গাড়ির ভেতর কোথায় আগুন, কোথায় বা কি, কিন্তু যেভাবেই হোক সেকটা তাতে দিতেই হবে। উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক তাকাতে তাকাতে ভরসালালের চোখে পড়ল ছইয়ের নিচে এক ধারে একটা হেরিকেন ঝুলছে। সঙ্গে সঙ্গে সে ঘাড় ফিরিয়ে গাড়িওয়ালাকে বলল, ভাইয়া, তোমার হেরিকেনে তেল আছে? আছে। কেন? ওটা একটু জ্বালবো, এই চেনানাকে সেক দিতে হবে। জ্বালতে পারো, তবে তেলের জন্য 4 আনা দিতে হবে। দেব। তোমার কাছে আগ আছে? আছে। গাড়িওয়ালা কোমরের খাঁজ থেকে একটা দেশলাই বার করে ছুঁড়ে দিল। ভরসালাল হারিকেন ধরিয়ে নিলেন। তারপর নিজের একটা কাপড়ের খানিক অংশ 4 ভাঁজ করে হেরিকেনের মাথায় বসিয়ে গরম করতে লাগলো। সেটা বেশ নেতে উঠল। আস্তে আস্তে মেয়েটির কোমরে সেঁক দিতে লাগলো। অনেকক্ষণ সেঁক দেওয়ার পর গোঙাতে গোঙাতে একটা সময় মেয়েটা ঘুমিয়ে পড়ল। সন্ধ্যের পর, অনেক পর, বয়েল গাড়িটা টাউন ওয়াকিলগঞ্জের সরকারি হাসপাতালে পৌঁছে গেল। কিন্তু এত রাতে ডাক্তার সাহেবকে পাওয়া গেল না। তিনি তার কোয়ার্টারে চলে গেছেন। যারা ছিল তারা বলল, আজ তো হবে না, কাল নিয়ে এসো। ভরসালালের মাথায় তখন পাহাড় ভেঙে পড়ার অবস্থা। মেয়েটাকে নিয়ে এই রাত্রিরে সে কোথায় রাখবে? সবার কাছে কাকুতি মিনতি করতে লাগলো, কৃপা করে চেনানাকে ভর্তি করিয়ে নেন। হাসপাতালের লোকেরা জানালো যে ডাক্তার সাহেব যতক্ষণ না অর্ডার দিচ্ছেন কাউকে ভর্তি করা যাবে না। তখন মরিয়া হয়ে ডাক্তার সাহেবের কোয়ার্টারের ঠিকানা নিয়ে খুঁজে বার করলো ভরসালাল। তারপর তার হাতে পায়ে ধরে কিভাবে কত কষ্ট করে গর্ভিণী মেয়েটাকে পাহাড় পার করিয়ে এতদূর নিয়ে এসেছে তার যাবতীয় বিবরণ দিয়ে বলল, এখন আপনার কৃপা ডাক্তার সাহেব। সব শুনে ডাক্তার সাহেব হাসপাতালে এসে মেয়েটিকে ভর্তি করে নিলেন। এবার ভরসালালের দায়িত্ব শেষ। গাড়িওয়ালাকে ভাড়া বাবদ 5 টাকা আর তেলের দরুন 4 আনা দিয়ে আজ রাতের মতন একটা আস্তানার খোঁজে বেরিয়ে পড়ল ভরসালাল। পৃথিবীতে তার কেউ নেই, কাজেই পিছুটানো নেই। সে একেবারে ঝাড়া হাত পালক। যখন যেখানে যায় সেখানে নিজের হাতে খান কতক রুটি সেঁকে নেয়। তারপর কারো বাড়ির দাওয়ায় কিংবা ঘাটে মাঠে গাছতলায় শুয়ে পড়ে। আজ আর কিছুই ভালো লাগছিল না ভরসালালের। হাঁটা কিনে এনে ছানো, উনুন বানাও, কাঠকুটো জোগাড় করো, এত সব ঝঞ্ঝাট একটা দিনের জন্য সে বাদ দিতে চায়। ভরসালাল করলো কি, একটা দোকানে গিয়ে তেঁতুলের আচার আর নুন লঙ্কা দিয়ে একতলা ছোলার ছাতু খেয়ে বাড়ির খোলা বারান্দায় শুয়ে রইল। কাল সকালে সাগরিকালি ঘাটে যাবে, সেখান থেকে টাউন পূর্ণিয়া।
পরের দিন সকালে উঠে সগরিগলি ঘাটে যাবার সময় ভরসালালের মনে হলো মেয়েটার একটা খবর নিয়ে গেলে হয়। অন্যমনস্কের মতন হাঁটতে হাঁটতে একটা সময় সে হাসপাতালেই এসে পড়ল। খবর নিয়ে জানালো যে মেয়েটার এখনো ছেলেপুলে কিছু হয়নি, তবে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আর জানলো যে মেয়েটা ভয়ানক কষ্ট পাচ্ছে। শেষ খবরটায় মন খারাপ হয়ে যায় ভরসালালের। পৃথিবীর সব ব্যাপারে সে উদাসীন, তবু কাল পিঠে চাপিয়ে যাকে পাহাড় পার করিয়েছে, যার জন্য নিজের সঞ্চয় থেকে ৫.৫ টাকা খরচ করে ফেলেছে, গরম সেঁক দিয়ে সেবা করেছে, তার খুব কষ্ট হচ্ছে জেনে আজ সগরিগলি যেতে মন করছে না। সে ঠিক করে ফেললো ভালোই ভালো মেয়েটার বাচ্চা কাচ্চা হয়ে গেলে সে পূর্ণিয়া টাউন যাবে। গিয়ে হয়তো দেখবে মিউনিসিপ্যালিটির লোকেরা খ্যাপা কুকুর মারার জন্য অন্য লোক লাগিয়ে নিয়েছে। কিন্তু কি আর করা যাবে। রামজি, হে পাবন সুদ, তোহর কৃপা। হাসপাতাল থেকে বেরিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ালো ভরসালাল। তারপর রুটি বানিয়ে খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকলো। ঘুম থেকে উঠে বিকেলে আবার সে এলো হাসপাতালে, কিন্তু কোনো খবর নেই। রাতটা কাটিয়ে পরের দিন সকালে আর বিকেলে দুবার করে এলো ভরসালাল, খবর নেই। দুদিন কাটবার পর উদ্বেগে যখন তার দম বন্ধ হয়ে আসছে, সেই সময় ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, বহুত বড়িয়া খবর। हो गया डॉक्टर साहब? हो गया। রাম জি কি কৃপা, হে বাবন সুদ কা কৃপা। ভরসালালের চোখে যেন আলোর ঝিলিক দিয়ে গেল। তোমার জেনারেল লড়কা হয়েছে গো, বহুত গোড়া লড়কা। চমক লাগলো ভরসালালের। ডাক্তার সাহেব নিশ্চয়ই মেয়েটাকে তার অরদ ধরে নিয়েছে। ভুল সূত্রে দেবার জন্য তাড়াতাড়ি সে বলে উঠল, ও আমার অরদ না ডাক্তার সাহেব। তব? ডাক্তার সাহেব ভুরু কুঁচকে তাকালেন। ভরসালাল বলল, রাস্তায় আস্তে আস্তে জান পেহচান হয়েছিল। আচ্ছা চলি ডাক্তার সাহেব, রাম রাম। এবার পরম নিশ্চিন্তে সগরিগলি ঘাট পেরিয়ে সে পূর্ণিয়া যেতে পারবে।